ঠিক আছে, মধ্যবর্তী কোণ। আর মধ্যবর্তী কোণ নির্ণয়ের কিন্তু আমরা হচ্ছে আগের দিনেই দেখলাম, একটা অঙ্ক দেখছি। আর আজকেও একটা অঙ্ক দেখাবো আপনাদেরকে, মধ্যবর্তী কোণের সূত্রটা নিয়ে আসলেই হবে। আর একটা আমাদেরকে কি বলছে, এই যে আহ যেটা করলাম, সরলরেখার দিক কোসাইন দুইটা সমীকরণ দেওয়া আছে। এখান থেকে বলছে যে লম্ব হবে, লম্ব, আর একটা হচ্ছে কি সমান্তরাল হবে। ভাইয়া, জি। ভাইয়া, এটা এটা এবার আসিছে চলে পরীক্ষা, এটা এবার আসিছিল আসলে তো করার 28 দরকার নম্বর। নাই। তাহলে ওই যে যেটা হুম। 27 নাম্বারটা আপনাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা করাইলাম ওইটাই আসবে। ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে এই দুইটা কাজ করবেন, আর যেটা আসছে ওটা করার দরকার নেই আপনাদের। আরেকটা অঙ্ক দেখি। দেখাও যে একটি ঘনকের দুইটি কর্ণের অন্তর্গত হবে এটা। অন্তর্গত কোণ cos ইনভার্স ওয়ান, 1/3। একটা ঘনকের দুইটি কোণের অন্তর্গত কোণ নির্ণয় করতে বলছে আর কি। তো ভাষাগুলা কি লিখছি ওটা একটু পরে বুঝি, আমরা হচ্ছে চিত্রটাই আগে দেখি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তো ঘনক, এটা একটা ঘনকের চিত্র দেখেন। তো এই চিত্রগুলো আশা করি আপনারা আঁকতে পারবেন, বিভিন্ন ভাবেই আঁকা যায় আর কি। ঠিক আছে। তো এটা যদি এভাবে আঁকেন, দেখাই দেয় না। এটা হচ্ছে কি ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা আমরা পড়তেছি চ্যাপ্টার 3। ঠিক আছে। আর দেখতেছি তো ব্যাকা হয়ে যাচ্ছে, এই যে ব্যাকা হয়। আচ্ছা, ভাই, স্ক্রিনে একটা স্পট পড়ে আছে, এটা কি সবারই আছে না আমারই শুধু? কোনটা? স্ক্রিনে একটা স্পট পড়ে আছে, মানে কালো, এটা কি শুধু আমারই না সবারই দেখা যাচ্ছে? সবারই। আচ্ছা, এখানে দেখেন তাহলে এটাকে আমরা এইভাবে, আচ্ছা আপনারা আগে নিয়েন, আমার হাত দিয়ে হচ্ছে না। ঠিক আছে, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে জেড। এটা হয়নি। এইটা এরকম হবে। এটা আঁকার জন্য অবশ্য সহজ বুদ্ধি হচ্ছে এরকম করে, তবে ওইভাবেও করতে পারেন। এই যে কর্ণগুলা মিলাই দিতে হবে, এটার সাথে এটা মিলাই দিতে হবে, এটার সাথে এটা মিলাই দিতে হবে। ঠিক আছে, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা হচ্ছে কি ওয়াই, এটা হচ্ছে জেড, যদি ধরি এটা কি এক্স অক্ষ। ঠিক আছে, বুঝতে পারছেন, এইভাবে আঁকাবেন। তো এখন দেখেন কর্ণ, আমাদের কি কি বলছে, কর্ণদ্বয়ের কোণ নির্ণয় করতে বলছে না, অন্তর্গত আহ দুইটি কর্ণের অন্তর্গত কোণ। তো এখানে দেখেন, এই যে এটা ঘনক, এই ঘনকের এটা হচ্ছে কি মূল বিন্দু ও। এরপর হচ্ছে এটাকে দিলাম আমরা সি, এটাকে দিলাম ডি, এটাকে দিলাম ই। এই বিন্দুটাকে দিলাম এফ, এই বিন্দুটাকে দিলাম জি, এই বিন্দুটাকে দিলাম কি এ। আর ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা হচ্ছে কি একটা দিয়ে নিলাম এই রেখাটাকে, দিয়ে নিলাম এক্স, এটাকে এই অংশটাকে দিয়ে দিলাম আমরা হচ্ছে ওয়াই অক্ষ, এটাকে দিলাম কি এই অক্ষটাকে দিলাম জেড অক্ষ। তো এই কথাগুলো এখানে লেখা হয়েছে। আর এই সবগুলো হচ্ছে সমান। ঠিক আছে, এখানে বলা হয়েছে যে মনে করি এ ধারের দৈর্ঘ্য বিশিষ্ট, এই যে ও এ বি সি ডি ই এফ জি, মানে যেগুলো লেখা হয়েছে না, যে ও এ, এবার হচ্ছে কি আমাদের এই যে বি, বিটা ছাড়া পড়ছে, দাঁড়ান তো একটু দেখে নেই বিটা কোথায়। 29 নম্বর অঙ্ক করতেছিলাম এটা। এই যে এটা হবে বি,
এই বিন্দুটা, ঠিক আছে। তাহলে ওই যে ও এ, বি সি, এরপর হচ্ছে কি ডি ই, এরপর হচ্ছে কি এফ জি, একটি ঘনক। ঠিক আছে, এই কথাগুলো এখানে লিখতেছি। একটি ঘনক যেখানে মূল বিন্দু, এই যে মূল বিন্দু কি বললাম যে ও, মূল বিন্দু ও এবং ও এ, ও থেকে এ, ও সি, ও থেকে সি, এবার হচ্ছে কি ও ই, ও থেকে কি ই, এগুলো হচ্ছে ধারসমূহ, মানে এগুলো হচ্ছে কি দৈর্ঘ্য হচ্ছে এ। ধারসমূহ যথাক্রমে একটা হচ্ছে কি প্রথমে ও এ, এ ও, ও ও এ যেটা, এটা হচ্ছে কি এক্স অক্ষ, এরপর হচ্ছে ও সি, এটা হচ্ছে ওয়াই অক্ষ, আর হচ্ছে কি ও ই, এটা হচ্ছে কি জেড অক্ষ। সেগুলো লেখা আছে এখানে যে ও এ, ও সি, ও এ ধার সমূহ যথাক্রমে এক্স অক্ষ, ওয়াই অক্ষ ও জেড অক্ষ বরাবর অবস্থিত। ঠিক আছে, এই কথাগুলো বুঝতে পারছেন। তো চিত্রটা আঁকবেন আর এই কথাগুলো কি এমনি লিখতে পারবেন। আর এখানে এতগুলো লেখা দেখে ভয় পাওয়ার কিছু নাই, একটা বুঝলে সবগুলো একেবারে কান হাফিজের মতো লিখতে পারবেন। এখন এখানে দেখেন, আমরা স্থানাঙ্ক বের করব, ও বিন্দুর স্থানাঙ্ক। তো ও বিন্দুর স্থানাঙ্ক কি, এই বিন্দুটা সবটা কি হয়, যেহেতু ত্রিমাত্রিক এজন্য তিনটা মান নেব। ও বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কি সবগুলাই জিরো হবে, ঠিক আছে। মূল বিন্দু যেটা, এটা সবগুলাই কি হয়, স্থানাঙ্কটা জিরো জিরো হয়। তাহলে ও বিন্দুর স্থানাঙ্ক জিরো। এরপর হচ্ছে এ বিন্দু, এ বিন্দুর স্থানাঙ্ক। তো এখানে কি দেখেন, ত্রিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা কি সরি, আর এটা কি বললাম, এটা হচ্ছে কি জেড অক্ষ, তাই না। তো এই যে এগুলা কি আবার ধার সমূহ, তার মানে এটাও এ, এটাও এ, এটাও কি এ। এখন ও এ যেটা হবে, এখানে শুধু কি আছে এক্স অক্ষ বিদ্যমান, এখানে কিন্তু ওয়াই এবং জেড এর কি কোনো মান নাই। তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক কি হবে, এই প্রথমটা কি এ থাকবে, আর বাকি দুইটা জিরো হবে, কারণ এখানে কি ওয়াই এর স্থানাঙ্ক নাই, জেড এরও স্থানাঙ্ক নাই। এরপর হচ্ছে বি বিন্দু, বি বিন্দু কি ছিল আমাদের, এটা ছিল। তো এই বি বিন্দুটা কোথায় আছে বলেন তো, এই যে এক্স এবং কি ওয়াই, এই তলে অবস্থিত না বি বিন্দুটা। তাহলে আমাদের কি হবে, এই বি বিন্দুটা, বি বিন্দুর কিসের কিসের মান থাকবে, এক্স এর মান থাকবে, ওয়াই এর মান থাকবে, আর জেড এর মান থাকবে না। তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক কি হবে, এ এ জিরো। এবার হচ্ছে সি বিন্দু, সি বিন্দু কোনটা, এইটা। তাহলে সি বিন্দুতে আবার কি বলেন তো, সি বিন্দুতে আমাদের এক্স এর মান আছে, এক্স এর মান কিন্তু নাই এই সি বিন্দুতে, এই এক্স এর মানও নাই, এই জেড অক্ষরেও মান নাই, শুধু কি ওয়াইটা আছে। তাহলে প্রথমটাকে এক্স ওয়াই জেড এই আকারে আমরা কল্পনা করতেছি স্থানাঙ্ক গুলাকে। তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক কি হবে, এক্স এর মান শূন্য, ওয়াই এর মান কি এখানে আছে, এটা ওয়াই অক্ষের উপর অবস্থিত সেটা, এই জন্য কি এ, ঠিক আছে। এরপর হচ্ছে কি জেড এর মান এখানে নাই, এই জন্য শূন্য। এরপর হচ্ছে কি ডি বিন্দুর স্থানাঙ্ক, এই যে ডি। তাহলে এই বিন্দুটা আবার কিসে কিসে আছে বলেন তো, এটা হচ্ছে এই যে ওয়াই অক্ষ আর কি, সরি জেড অক্ষ আর ওয়াই অক্ষ, এই দুইটার কি তলে এটা অবস্থিত না। তার মানে এখানে কি ওয়াই এবং জেড এর স্থানাঙ্ক থাকবে কিন্তু এক্স এর স্থানাঙ্ক থাকবে না। তাহলে প্রথমটা কি এক্স, তাহলে জিরো, আর পরের দুটাতে মান আছে, তাহলে এ এ। এরপর হচ্ছে ই ই, তাহলে এই ইটা আবার কিসের জন্য আছে বলেন তো, এইটা কোথায় আছে, এই যে জেড এবং এক্স তলে, ও সরি, ইটা তো আছে এখানে, এফটা তো এই জেড আর এক্স এ আছে। তাহলে ইর মান শুধু কি জেড এর মান থাকবে, এক্স আর ওয়াই এর মান থাকবে না। এজন্য কি এক্স এর মান শূন্য, ওয়াই এর মান শূন্য, জেড এর মান কি আছে। এরপর হচ্ছে এফ, এফটা কি বললাম জেড আর এক্স এ আছে, এটা এফ। তাহলে আমাদের ওয়াই এর মানটা থাকবে না। তাহলে এক্স এর মান থাকবে এ, ওয়াই এর মান শূন্য, এরপর হচ্ছে কি জেড এর মান এ। এরপর হচ্ছে জি বিন্দু কোথায় আছে, এখানে আছে। তো এই বিন্দুটা আবার হচ্ছে এটা হচ্ছে কি দেখেন ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা কিন্তু এটা, ঠিক আছে। তো এটা হচ্ছে গ্রাফিক্স দিয়ে বুঝাইলে চিত্রটা ভালোভাবে বুঝতে পারতেন। এই এই জি বিন্দুটা কিন্তু মোটামুটি কিন্তু এই যে এখানে চলে আসে, ঠিক আছে। এই অক্ষটা আছে না, এটা নিচ দিয়ে কি যায়, এই দিক দিয়ে যায়। তো এই জির, জির স্থানাঙ্কটা কি হবে, এখানে সবগুলার মানে কিন্তু বিদ্যমান আছে, এই এক্স এর মানও আছে, ওয়াই এর মানও আছে, জেড এর মানও আছে। এই জন্য কি জি বিন্দুর স্থানাঙ্ক এ এ এ, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। এখন আমাদের এখান থেকে দিক অনুপাত নির্ণয় করতে হবে। তো দিক অনুপাত নির্ণয়ের সূত্রটা কি বলছিলাম, যে এক্স টু মাইনাস এক্স ওয়ান, ঠিক আছে। তাহলে ও থেকে যদি আমি ধরি যে এ, তাহলে ওর মানটা কি হবে, প্রথমটার জন্য এক্স ওয়ান হবে, আর এর মানটা কি হবে এক্স টু হবে। আর সূত্র কি হবে সবসময় মনে রাখবেন, এক্স টু মাইনাস
x1, এটা দিয়ে আমাদেরকে দ্বিক অনুপাত নির্ণয় করতে হবে। তাহলে আমাদেরকে এই কর্ণের কি করছে, প্রশ্নে বলছে যে কর্ণের অন্তর্গত, হ্যাঁ দুইটি কর্ণের অন্তর্গত কোণ নির্ণয় করতে বলছে। তাহলে কর্ণ কয়টা এখানে আমাদের, দুইটা কিন্তু কর্ণ একটা আছে কি, এই যে ও থেকে জি, আর একটা আছে কি সি থেকে এ, এই দুইটা কি কর্ণ। তাই এই দুইটার আমরা হচ্ছে দিক অনুপাত নির্ণয় করব। দেন এখান থেকে আমরা হচ্ছে সূত্র অ্যাপ্লাই করে কি করব আমরা, এটা হচ্ছে কোণটা বের করে নিয়ে আসবো। তাহলে ঘনকের কর্ণ কি কি, একটা কি কি দেখালাম, একটা ওজি দেখালাম, আর একটা কি সিএফ। এখন ওজি কর্ণের দিক অনুপাত, তাহলে ওজি কর্ণের দিক অনুপাত কি হবে আমাদের, ও তো হচ্ছে মূল বিন্দু, সব সব জিরো জিরো, তাই না? তাহলে সব যদি জিরো জিরো হয়, আর জি, জি কোথায় এখানে, তাহলে এই যে দেখেন, তাহলে x2 - x1, x2 কি এ, -x1 কি জিরো, তাহলে আলটিমেটলি লেজার কি পাইলাম, এ পাইলাম। এরপর আবার x2 - x1, তাহলে আবার কি পাবো আমরা, এ পাবো। আবার x2 কি x1, তাহলে এখানে কি আবার জিরো আছে, তাহলে এ আবার এ পাবো। এই জন্য লেখা হয়েছে যে ও যে কর্ণের দিক অনুপাত কি এ এ এ। তো এটা আমরা হচ্ছে সংখ্যা নিয়ে আসতে হবে, কারণ আমাদেরকে মান বের করতে হবে। তো এটাকে যদি আমরা এ ডিভাইডেড বাই এ দ্বারা ভাগ করে দিই, তাহলে 1 1 আসবে, ঠিক আছে। তাহলে আমরা কি লিখতে পারি যে অর্থাৎ 1 1 1। একই ভাবে আমরা হচ্ছে সি এফ কর্ণের দিক অনুপাত নির্ণয় করবো। তাহলে আমাদের প্রথম কি সি, আর কি এফ। তাহলে সিটা কি এবার, এটা হচ্ছে x1, এর মানগুলা কি x1, আর এই এফ এর মানগুলা কি x2 x2। তাহলে x2 - x1, তাহলে x2 কি এখানে এ, মাইনাস x1 কি শূন্য, তাহলে প্রথমটা কি হয়েছে এ, ঠিক আছে এ। এরপর হচ্ছে আবার কি x2 - x1, এখানে x2 কি শূন্য, তাহলে শূন্য, আর এখানে x1 কি এ, তাহলে মাইনাস এ। তাহলে এটার মান কি আসলো, এটা থেকে বাদ যদি দেয় তাহলে মাইনাস এ। এরপরে আমাদের x2 - x1, x2 মান কি এখানে এ, এখানে x2 মানে কি শূন্য, তাহলে এ মাইনাস কি শূন্য। তাহলে এই দুটোকে আমরা ক্যালকুলেশন করলে কি আসবে, এ আসবে। তাহলে এটাকে আমরা যদি এই আগেরটার মতো যদি আমরা করি, তাহলে কি আসবে, এখানে 1 - 1, এখানে কি 1, এই মানটা এখানে লেখা হয়েছে 1, -1, কি 1। ওকে, আশা করি বুঝতে পারছেন। এখন আমরা হচ্ছে এই যে কর্ণের মধ্যবর্তী কোণ থিটা হলে আমরা আগের ক্লাসে যে সূত্রটা দেখছিলাম, ওই সূত্রটা a1 a2 প্লাস b1 b2 প্লাস কি c1 c2, আমরা সূত্রটা দেখছিলাম না, গত ক্লাসে আমি দেখাইছিলাম। ওই সূত্রটা এখানে অ্যাপ্লাই করা হয়েছে। তো আশা করি ক্লাসটা বুঝতে পারছেন। এই সূত্রটা কে কে বুঝেন নাই বলেন, গত ক্লাসে কিন্তু করাইছি আমি। বলেন, কেউ না বুঝলে বলেন। গত ক্লাসে আমরা কিন্তু এটা দিয়ে একটা ম্যাথ দেখছিলাম, তাই না? কারো কোনো সমস্যা আছে? না ভাইয়া। আচ্ছা, সমস্যা না থাকলেই ভালো। তাহলে আমাদের ক্লাসটা আজকে এই পর্যন্ত। তাহলে আপনাদের যদি ওই যে একটা যদি ইয়া থাকে, এই কয় নাম্বারটা বললেন যেন, 28 নাম্বারটা, ওইটা যদি আপনাদের হলো পরীক্ষায় আসে থাকে, তাহলে ওটা করার দরকার নাই। আর একটা যেটা দেখাইলাম ওটা নিজেরা প্র্যাকটিস করবেন, ঠিক আছে। সূত্রটা কি ছিল রে, কেউ বলতে পারে না? a1 কস থিটা বা কস এ আলফা, হ্যাঁ, a1 a2 কস প্লাস থিটা ভাইয়া, b1 b2 বি প্লাস ওয়ান বি টু প্লাস সি c1 ওয়ান সি টু, ডিভাইডেড বাই কি সি টু রুট ওভার ডিভাইড বাই রুট ওভার এ ওয়ান a1 স্কোয়ার স্কোয়ার প্লাস বি b1 ওয়ান স্কোয়ার স্কোয়ার প্লাস c1 প্লাস স্কোয়ার ইন্টু সি রুট ওয়ান ওভার, স্কোয়ার, হ্যাঁ, আবার রুট ওভার a2 স্কোয়ার এ এ টু স্কোয়ার প্লাস বি b2 টু স্কোয়ার স্কোয়ার প্লাস c2 স্কোয়ার। এই সি টু মানগুলা স্কোয়ার। বসাইতে হবে। তো এই মানগুলা কি আবার বলেন তো, এই যে এখানে যে আমরা হচ্ছে দ্বিক অনুপাত নির্ণয় করলাম না, এই যে এই মানগুলা, এটাকে আমরা a1 ধরবো, এটাকে a2 ধরবো, এটাকে কি ধরবো, ও সরি a1, এটা b1, এটা কি c1, এবার এটা হচ্ছে কি a2 b2 c2, ঠিক আছে। তাহলে a1 এর মান 1, আর a2 এর মান কি 1, তাহলে 1 গুণন 1। এরপর হচ্ছে কি প্লাস b1 এর মান কি 1, b2 এর মান কি -1, তাহলে প্লাস মাইনাসে গুণ করলে কি হয় মাইনাস, এই জন্য মাইনাস, আর 1 গুণন কি 1।
এবার হচ্ছে কি সূত্রের প্লাস, C1 এর মান কি 1, C1 এর মান কি 1, না 1 1 ডিভাইডেড বাই এই যে রুট ওভার যে সূত্রটা দেখাইলাম ওই সূত্রটা, ঠিক আছে। তাহলে অঙ্কগুলা করবেন আগামীকাল ইনশাল্লাহ। ও আগামীকাল তো ফিজিক্স ক্লাস নেওয়ার কথা আছে, দেখি জানাবো। আর আপনাদের হচ্ছে জিওমেট্রি ক্লাস অবশ্যই পরশুদিন আবার হবে। পরশুদিন আমরা হচ্ছে চ্যাপ্টার 6 শেষ করবো, এরপর আমরা চ্যাপ্টার 7টা শুরু করবো ইনশাল্লাহ। তা হচ্ছে দুইটা অঙ্ক দেখবো আর কি। তো এর মধ্যে 30 নাম্বার একটা অঙ্ক, এটা আমার বই, আপনাদের বই হয়তো বা কম বেশি হইতে পারে। তো 30 নাম্বার ম্যাথটা কি বলছে দেখুন, যে যদি কোনো সরলরেখার একটি ঘনকের 4টি কর্ণের সহিত আলফা, বিটা, গামা এবং হচ্ছে ডেল্টা কোণ ডেল কোণ উৎপন্ন করে, তবে দেখাও যে, ঠিক আছে, একটা ঘনক থাকবে, ওই ঘনকের কর্ণের সহিত, যে কর্ণগুলা থাকে আমরা গত ক্লাসেও দেখছি, একটা ঘনকের হচ্ছে যে কর্ণ থাকবে আর কি, এখানে চিত্রের মাধ্যমে দেখবো আবার। তো ওই কর্ণগুলার সহিত হচ্ছে 4টা কোণ উৎপন্ন করবে, আলফা, বিটা, গামা আর হচ্ছে কি ডেল কোণ। এই 4টা কোণ উৎপন্ন করলে আমাদেরকে দেখাইতে হবে যে কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা প্লাস কস স্কোয়ার ডেল ইকুয়াল 4/কি 3, এটা একটা প্রমাণ করতে হবে। আর একটা হচ্ছে কি সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার গামা প্লাস সাইন স্কোয়ার ডেল ইকুয়াল 8/3। তো আমরা যদি এই যে 1 নাম্বারটা যদি প্রমাণ করতে পারি, তাহলে 2 নাম্বারটা ইজিলি প্রমাণ হয়ে আসবে আর কি। তো দেখি আমরা, গত ক্লাসে যারা ছিলেন তারা এটা হচ্ছে এমনি বুঝতে পারবেন আর কি, না করাইলেও বুঝতে পারবেন নোটটা দিয়ে দিলে। তবে যারা আগের ক্লাসগুলোতে ছিলেন না, দিক কোসাইন বা দিক অনুপাত বিষয়গুলো বোঝেন না, তাদের জন্য এই ক্লাসটা খুবই কষ্টকর হবে আর কি। তো আগে আমরা যে ক্লাসটা নিয়েছি, নতুন যদি কেউ থাকে তাহলে আগে অবশ্যই এই চ্যাপ্টারের 2টা ক্লাস হয়েছে, ওই 2টা ক্লাস দেখে আসতে হবে। তাহলে আমরা 1 নাম্বারটা প্রমাণ করব প্রথমে। যে মনে করি এখানে একটা ঘনক আমরা অঙ্কন করে নিয়েছি আর কি, ঘনক। আচ্ছা, কার যেন আনমিউট হয়ে গেছে, একটু মিউট করে নেন। ঠিক আছে, তাহলে দেখুন, মনে করি ও, এ, বি, সি, ডি, ই, এফ, জি। ঠিক আছে, এই যে ওটা কি এখানকার মূল বিন্দু। এরপর হচ্ছে কি এ, বি, সি, ডি, এরপর হচ্ছে কি ই, এফ, এগুলাই তো, তাই না? এরপর হচ্ছে জি। তো এগুলা হচ্ছে কি ঘনকের প্রতি ধারের দৈর্ঘ্য। প্রতিটা ধারের দৈর্ঘ্য হবে একক। প্রতিটা ধারের দৈর্ঘ্য কি হবে? একক। এবং এখানে আমরা হচ্ছে কয়টা কর্ণ পাচ্ছি এখানে দেখেন। কর্ণ আমরা এখান থেকে 4টা পাবো। এর মধ্যে হচ্ছে আহ কর্ণগুলা একটু পরে দেখি, এখান থেকে দেখেন যে ও, এ, ও, সি, ও, ই ধার সমূহ যথাক্রমে, এই যে ও থেকে এ, এরপরে ও থেকে সি, এরপরে ও থেকে ই। ঠিক আছে, এই ধার সমূহ, তিনটাই তো ধার, ঠিক আছে। এটা একটা অক্ষ আর কি, এটা ওয়াই অক্ষ, এটা কি জেড অক্ষ। তো এই ধার সমূহ যথাক্রমে ও এক্স, কি ও থেকে এক্স, এরপর হচ্ছে এইটা ও সিটা কি ও ওয়াই, এরপর হচ্ছে ও এটা ও জেড অক্ষ বরাবর অবস্থিত। তাহলে এগুলা কি অক্ষ, তাই না? ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় 3টা অক্ষ হয়। তাহলে এই অক্ষ বরাবর কি কি অবস্থিত? ও, এ, ও, সি, ও, এ ধার সমূহ অবস্থিত। এখন আমরা গত ক্লাসেও দেখছি যে স্থানাঙ্ক নির্ণয় করতে হয় এখান থেকে। তো এখানে অনেকগুলা নোট দেখে ভয় পাওয়ার কিছু নাই, একটা বুঝলেই সবগুলাই কি বোঝা যায়, কারণ কারণ আমরা গত ক্লাসেও দেখছি। এই নোটটা দিয়ে দিলে আপনাদের লাগবেই না আর কি আমাকে বুঝাইতে। তো ও বিন্দুর স্থানাঙ্ক আমরা কিভাবে নির্ণয় করব? একটা বিন্দু কি এটাই ও। তো স্থানাঙ্ক বলতে কি বুঝি? যে এই বিন্দুটার অবস্থান। তো অবস্থান কি এই বিন্দুটা এখানেই আছে, তাহলে এই বিন্দুর অবস্থান 0। তাহলে এখানে আমাদের হচ্ছে কি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আমাদেরকে 3টা মান নিতে হবে, এই জন্য এখানে কি ও বিন্দুর স্থানাঙ্ক 0 0 0। ঠিক আছে, এরপর হচ্ছে এ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব। এটা হচ্ছে কি এ বিন্দু। তাহলে এই এ বিন্দুটাতে দেখেন আমাদের এখানে টোটাল অক্ষ কয়টা? 3টা অক্ষ, একটা ওয়াই অক্ষ, এদিকে একটা জেড অক্ষ, আর এদিকে কি কি এক্স অক্ষ, তাই না? তো এই 3টা অক্ষের মধ্যে এই যে এক্স অক্ষের এখানে কি আছে? এ বিন্দুটা আছে। তো এ বিন্দুটা যেখানে আছে এখানে শুধু কার মান বিদ্যমান? এক্স অক্ষের মান বিদ্যমান। আবার এই এক্স অক্ষটা বা ও এক্স এর ধার সমূহের দৈর্ঘ্য কি? এই যে একক। তার মানে এই যে ও থেকে এ, এই বিন্দুটার জন্য আমাদের হচ্ছে এটা হচ্ছে এ, দূরত্বটা কি হবে?
এই এ হবে স্থানাঙ্কটা। আর এটা কি হবে, ওয়াই অক্ষ তো এখানে অনুপস্থিত, তাহলে ওয়াই এর জন্য মানটা ভ্যালুটা কি হবে, জিরো হবে। আবার জেড তো এইদিকে, তাহলে জেড এর জন্য কি মানটা জিরো হবে। এই জন্য এ বিন্দুর স্থানাঙ্ক কি, প্রথমটা এ, বাকি দুইটা কি ওয়াই অক্ষের জন্য জিরো, জেড অক্ষের জন্য কি জিরো। এরপর হচ্ছে সি বিন্দুর স্থানাঙ্ক, এখানে দেখেন সি বিন্দু। তাহলে সি বিন্দুতে আবার কি কি অনুপস্থিত, সি বিন্দুতে শুধু ওয়াই অক্ষের মান আছে। তাহলে আমাদের প্রথমটা কি ধরতেছি আমরা, এই এক্স অক্ষের জন্য আমরা হচ্ছে ফার্স্ট, ঠিক আছে, ফার্স্ট। আর হচ্ছে ওয়াই অক্ষের জন্য আমরা সেকেন্ড কল্পনা করব। আর হচ্ছে জেড অক্ষের জন্য কি থার্ড। এগুলো হচ্ছে কি মান আমরা কল্পনা করতেছি। তাহলে আমাদের যখন সি বিন্দুকে আমরা যখন কল্পনা করতেছি, তখন কি হচ্ছে আমাদের এই ফার্স্ট যেটা মানে এক্স অক্ষ, এটার মান তো জিরো, তাহলে জিরো। এবার হচ্ছে সি বিন্দু, এটা কি ওয়াই, তাহলে ওয়াইটাকে আমরা কল্পনা করতেছি এটা না, ফার্স্ট হচ্ছে এক্স, আর এটা হচ্ছে কি জেড। তাহলে ওয়াই অক্ষের কি আছে, মান আছে এখানে। তাহলে এই ও থেকে সি, এই ধার সমেত দৈর্ঘ্য আবার কি দেওয়া আছে এ, সবগুলোর ক্ষেত্রে। আবার এখানে কি জেড অক্ষটা অনুপস্থিত, তাহলে জেড অক্ষের মান কি জিরো। এই জন্য এখানে কি সি বিন্দুর স্থানাঙ্ক জিরো, এ জিরো, ঠিক আছে। তাহলে আশা করি বুঝতে পারছেন। এখন দেখেন পরেরটা, এখন আপনারা নিজেরাই পারবেন। ই বিন্দুর স্থানাঙ্ক, তাহলে ই কোথায় আছে, এখানে আছে। তাহলে এখানে কি এক্স এবং ওয়াই এর মান শূন্য, তাহলে শেষেরটা কি হবে, শুধু মানটা এ থাকবে, এই দুইটা জিরো। এবার হচ্ছে বি বিন্দু, বি কোথায় আছে আমাদের, এই যে বি এখানে আছে। তাহলে গত ক্লাসে আমি একটা বিষয় বুঝাইছিলাম যে কি, সেটা হচ্ছে এই বি বিন্দুটা কোন তলে অবস্থিত আবার, এই যে এক্স তলে আর কি ওয়াই তলে। তার মানে মান দুইটার বিদ্যমান, একটা এক্স এর মানও বিদ্যমান, ওয়াই এর মানও বিদ্যমান, কিন্তু যেটার মান এখানে কি অনুপস্থিত। তাহলে কি হবে, প্রথমটার ক্ষেত্রে এ হবে, দ্বিতীয়টার ক্ষেত্রে এ হবে, আর তৃতীয়টা কি, যেহেতু যেটার মান অনুপস্থিত সেহেতু জিরো। একইভাবে এফ, এফ আবার কোথায় আছে, এখানে আছে। তাহলে এটা কোন কোন অক্ষের দিকে আছে বলেন তো, এটা আবার আমাদের এখানে আছে যে কি মান আছে জেড এর, জেড এর এবং কি এক্স এর। তাহলে এক্স এর এবং জেড এর মান বিদ্যমান, ওয়াই এর মান বিদ্যমান নয়, তাহলে ওয়াই এর মানটা কি এখানে জিরো, বাকি দুইটা এ। একইভাবে ডি, ডি কোথায় আছে, এখানে আছে। তাহলে আবার এই ডিটা আবার আমাদের কি হচ্ছে, তাহলে ডির জন্য মান কি জেড এর মান এবং ওয়াই এর মান বিদ্যমান, আর এক্স এর মান কি বিদ্যমান না, তাই না। তাহলে ডির জন্য আমাদের হচ্ছে কি ওয়াই এর মান এবং জেড এর মান বিদ্যমান হবে, অর্থাৎ আমাদের প্রথমটা কি হবে শূন্য হবে, বাকি দুইটা কি হবে এ হবে। একইভাবে জি, জি কোথায় আছে, এখানে আছে। তাহলে এই জিটা আবার আমি আবার কি বলছিলাম বলুন তো গত ক্লাসে, এই জিটা কিন্তু এখানে হচ্ছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা তো, এই জিটার এখানে হচ্ছে সবগুলা বিন্দুই কিন্তু উপস্থিত। এটা যদি আমরা হচ্ছে আহ গ্রাফে যদি মানে অ্যাডোবি ইলাস্ট্রেটর যদি দেখাইতাম আপনাদেরকে, তাহলে বুঝতে পারতেন। মানে এই যে এখানকার যে ইয়াটা, অক্ষটা, এটা কিন্তু মনে করেন যে যখন আমরা হচ্ছে বাস্তবে চিত্র দেখি তখন এই দিকে থাকে, ঠিক আছে। তাহলে এই জি বিন্দুটা কিন্তু সবগুলা স্থানাঙ্কই উপস্থিত। তাহলে এখানে কি হবে, এই এক্স এর মানও বিদ্যমান, ওয়াই এর মানও বিদ্যমান, আবার কি জেড এর মানও বিদ্যমান। এই জন্য সবগুলাই কি এ এ এ। আশা করি বুঝতে পারছেন, এটা আমরা গত ক্লাসেও বুঝাইছিলাম। তো আজকে আপনারা আরো ভালোভাবে ক্লিয়ার হইলেন আশা করা যায়। এখন হচ্ছে আমাদের এখান থেকে কর্ণ, কয়টা কর্ণ আমাদের এখান থেকে দেখেন, ও জি, ভাইয়া, জি। গত ক্লাসে গত ক্লাস গত ক্লাসে ঘনকের কর্ণ দেখালেন দুইটা, আজকে চারটা হলে কেমনে? ওটা দুইটা কর্ণের জন্যই বলছিল, ঠিক আছে। এখন ও, দেখেন এটা হচ্ছে কি ওজি, এখান থেকে দুইটা এটা কর্ণ। একটা কর্ণ। এরপর হচ্ছে এডি, এটা একটা কর্ণ, এ থেকে ডি পর্যন্ত এটা একটা কর্ণ, ঠিক আছে। এরপর হচ্ছে সি এফ, এটা হচ্ছে কি এটা থেকে এখান থেকে একটা কর্ণ। এরপর হচ্ছে কি ইবি, এই যে ই থেকে বি পর্যন্ত একটা কি কর্ণ, ঠিক আছে। আজকে তো আমাদেরকে চারটা কর্ণের জন্য অঙ্কটা করতে বলছে। তাহলে কি ঘনকের এখান থেকে চারটা কর্ণ, এই চারটা কর্ণের এখন আমরা কি করবো বলেন তো, গত ক্লাসে কি করছিলাম, দিক অনুপাত নির্ণয় করছিলাম, তাই না। তো আমরা আজকেও কি করব, এই চারটা কর্ণের দিক অনুপাত নির্ণয় করব। তো দিক অনুপাত নির্ণয় করতে হয় কিভাবে, দিক অনুপাত নির্ণয়ের সূত্র কি x2 - x। একটু মাইনাস এক্স ওয়ান। হ্যাঁ, তাহলে আমাদের দেখেন, আমাদের প্রথমে কি করব আমরা, ও জির কর্ণ। তাহলে আমাদের হচ্ছে এখানে আমরা একটু লিখে নেই, ও বিন্দুর স্থানাঙ্ক আমাদের কি ছিল, জিরো জিরো জিরো। আর জি বিন্দুর স্থানাঙ্ক দেখেন এখানে এ এ এ। তাহলে কি হবে আমাদের, ও জি কর্ণের দিক অনুপাত কি হবে, তাহলে আমরা প্রথমটা কি কি ধরবো,
x1, এটাকে কি ধরবো, x2। তাহলে ও জি, এই কর্ণের দিক অনুপাত কি, x2 মাইনাস x1, তাহলে x2 মাইনাস x1। তাহলে x2 মান কি এখানে a, আর x1 এর মান কি 0, তাহলে a থেকে 0 বাদ দিলে কি থাকে, এই থাকে। এরপর আবার এটার এটার দ্বিতীয়টা, এটার কি তো আমি দ্বিতীয়টার মনে সাথে একটু তুলনা এরকম করব। চেষ্টা করি ভাই, তাহলে একই ভাবে কি পাসওয়ার্ড দিয়ে দেন। সবগুলাই হবে। নয়েস আসতেছে, নয়েস আসতেছে। ফ্রি। আচ্ছা, হাসান আলী ভাই আপনার নয়েস আসতেছে। হাবিব হক, হাবিবা হক, আপনারও হচ্ছে আনমিউট আছে। জি, তাহলে এখন কি দিক অনুপাতটা আমরা কি এভাবে নির্ণয় করতে পারি। ঠিক আছে, তাহলে দিক অনুপাত কিভাবে নির্ণয় করব, x2 মাইনাস x1 সূত্র দিয়ে আমরা করব। তাহলে প্রথমটা ক্ষেত্রে আমরা কি বললাম যে ও ইকুয়াল 0,0,0, এটা আমাদের বিন্দু এবং জির মান তো এখানেই। তাহলে প্রথমটার ক্ষেত্রে আমরা কি বললাম, x2 মাইনাস x1 ইকুয়াল কি, তাহলে এ মাইনাস 0 ইকুয়াল এ। একইভাবে দ্বিতীয়টার ক্ষেত্রেও হবে। দ্বিতীয়টার ক্ষেত্রে কি 0, এটা কি, ও সরি এটা এ, তাহলে ওই আবার এ মাইনাস 0 মানে এ, এই জন্য আবার কি এ। আবার তৃতীয় ক্ষেত্রেও কি x2 মাইনাস x1, x2 মানে কি এখানকার এ, আর x1 মানে কি 0, তাহলে এটাও কি হবে, ওই এই হবে, এই জন্য কি এ। এখন আমরা যেহেতু কি অঙ্ক করব এখন, এই জন্য এটাকে পুরোটাকে যদি আমরা এ দ্বারা ভাগ করে দিই তাহলে কি আসবে আমাদের, গা- সংখ্যা দিয়ে মান আসবে। তো এই জন্য আমরা মানটা কি এভাবে করে নিছি যে 1 1 1। তো আমরা হচ্ছে গত ক্লাসে ওটা দেখছিলাম যে কেন এটা আমরা করে নেব। এখন দেখেন, একইভাবে এডি কর্ণের দিক অনুপাত নির্ণয় করব। তাহলে এর মান আমাদের কি ছিল, একটু উঠাই নাই আমরা এখানে যদি, যে এটা ছিল a0 0, এই যেখানে দেখেন a0 0, আর ডিটা 0 a a। তাহলে আমি এই দুইটাই শুধু দেখাই দেই, বাকিগুলো আপনারা পারবেন। তাহলে আমাদের এই এটা ছিল a0 0। ওকে, আর এখানে আমরা তো ডিটা দেখতেই পাচ্ছি। তাহলে দেখেন, তাহলে x2 মাইনাস কি x1, তাহলে এ, তাহলে এটা কি এখানে x1 আর ডিটা কি x2। তাহলে 0 মাইনাস কি হবে, এক্স x2 মাইনাস x1 যদি আমরা ধরি, তাহলে x2 মান কোথায় কত, এখানে ডির মান যেহেতু প্রথমটা 0, তাহলে 0 মাইনাস কি x1 এর মান কি এ, তাহলে কি হইলো ভ্যালুটা মাইনাস এ। একই ভাবে কি আবার, এবার হচ্ছে এখানে কি x1টা হচ্ছে 0, আর x2টা কি এখানে এ, তাহলে এ মাইনাস কি 0 ইকুয়াল কি হবে এ হবে। তাহলে এই জন্য কি হয়েছে মাইনাস এ এ। এরপরে এখানে কি আবার 0 আছে, তাহলে 0 মাইনাস কি x2 মান কি এখানে এ, তাহলে এ, ও সরি x2 হবে না, তাহলে x2টা আগে লিখতে হবে। x2টা আগে লিখলে কি a-0, তাহলে ইকুয়াল কি এ, এই জন্য কি এখানে এ। তো এটাকে কিভাবে লিখতে পারবো আমরা আবার আগের মতো, এই যে 1 -1 1 1। তো এই দুইটা আমি আর না দেখাই, ঠিক আছে, একই। এখন দেখেন এ কর্ণের দিক কোসাইন। তো দিক কোসাইনও আমরা কি নির্ণয় করা শিখছি কিভাবে, আমরা যদি ও জি কর্ণের দিক অনুপাত, এই দিক অনুপাত থেকে যদি আমরা দিক কোসাইন নির্ণয় করতে চাই তাহলে কি হয়, প্রথমটাকে উপরে লিখতে হয়, ডিভাইডেড বাই কি করতে হয়, সবগুলাই প্রথমে রুট ওভার হয় সূত্র, এবার সবগুলার কি বর্গ করে যোগ। তাহলে ওয়ানের উপর স্কোয়ার প্লাস ওয়ানের উপর স্কোয়ার প্লাস কি ওয়ানের উপর স্কোয়ার, এটা কি সূত্র। আমরা দিক কোসাইন বের করা কিন্তু আগে থেকে শিখছি, এই জন্য এখানে একবারে লিখে দিচ্ছি বই যেরকম আছে। তাহলে 1 ডিভাইডেড বাই কি রুট ওভার, ওয়ানের উপর স্কোয়ার করলে 1, ওয়ানের উপর স্কোয়ার করলে 1, ওয়ানের উপর স্কোয়ার করলে কি 1। তাহলে কি হলো, তিনটা যদি যোগ করি আমরা, তিনটা 1 যোগ করলে কি হবে, এখানে রুটটা তো থাকলো, তিনটা 1 যোগ করলে 3, তাহলে 1/কি √3। এই জন্য কি হয়েছে, ওজি কর্ণের দিক কোসাইন কি 1/√3। একই ভাবে এটাও কি 1 আছে, এটাও 1 আছে, তাহলে সবগুলো এরকমই হবে, তাই না। এরপর হচ্ছে আমরা যদি এডি কর্ণের টা যদি দেখি একটু, তাহলে এডি, তাহলে এখানে কি আছে -1 আছে, তাহলে প্রথমে কি লিখতে হবে -1 ডিভাইডেড বাই কি, তাহলে এই তিনটা কি যেহেতু সবগুলোর উপর বর্গ করে স্কোয়ার করতে হয়, তাহলে -1 এর উপর স্কোয়ার করলে কি হবে
+1 হয়ে যাবে, তার মানে নিচে আলটিমেটলি কি আসবে আমাদের সবগুলোর ক্ষেত্রেই √3 পাবো। তাহলে প্রথমটার ক্ষেত্রে কি -1/√3, 1 এর ক্ষেত্রে কি এই যে আগেরটার মতো এটা আবার কি 1 আছে, তাহলে এটা হবে। একইভাবে কি এটা, তাহলে এটার ক্ষেত্রে ওইটাও হবে, এখানে মাইনাস আছে মাইনাস হবে, এটার ক্ষেত্রে কি এটা হবে, আবার এটা এই দুইটা কি পজিটিভ মান হবে, এটার জন্য কি হবে মাইনাস মান হবে। আশা করি বুঝতে পারছেন দিক কোসাইন নির্ণয় করার জন্য। এরপরে দেখেন আমাদের এখন দিক কোসাইন কি দ্বারা প্রকাশ করতাম, LMN দ্বারা প্রকাশ করতাম। তা ধরি LMN দিক কোসাইন বিশিষ্ট সরলরেখাটি, এই যে চারটা যে কর্ণ OG AD CF এবং EB, যে চারটা কর্ণ আমরা দেখছিলাম, এই চারটি কর্ণের সহিত যথাক্রমে কি প্রশ্নে দেওয়া আছে আলফা বিটা গামা এবং ডেল কোণ উৎপন্ন করে। প্রশ্নে তো প্রথমে আমরা দেখছি তাই না, প্রশ্ন আমাদের এটা দেওয়া আছে যে এই ঘনকের চারটি কর্ণ কি করে আলফা বিটা গামা এবং কি ডেল কোণ উৎপন্ন করে। আলফা বিটা গামা ডেল এই চারটা কি কোণ উৎপন্ন করে, সেই কথাটাই আমরা এখানে লিখে নিচ্ছি। তাহলে আমরা লিখলাম যে কি এই কোণগুলো উৎপন্ন করে। এখন আমরা কি সূত্র জানি, কি সূত্র জানি, যে cos থিটা বা cos আলফার সূত্র আমরা আগেও দেখছিলাম, যে cos থিটা ইকুয়াল আমরা লিখতে পারি যে L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2। তো এই সূত্রগুলো কিন্তু মুখস্থ থাকতে হবে, ঠিক আছে। তো এখন দেখেন এখানে আমাদের এই এল দুইটাই কিন্তু কি এল, কিন্তু এখানে হচ্ছে দুইটা এল থাকার কারণে আমাদেরকে হচ্ছে ধরে নিছি যে প্রথমটা L1 দ্বিতীয়টা কি L2, কিন্তু কথা হচ্ছে কি দুইটাই কিন্তু এলই, ঠিক আছে। অথবা এটাকে এভাবে লিখতে পারেন L × L1, ঠিক আছে এইভাবে, অথবা আহ L1 L2, যাই হোক মানে দুইটাই এল, দুইটাই এম, দুইটাই কি এন, ঠিক আছে। তো দুইটা আলাদা মান হওয়ার কারণে আমরা আলাদাভাবে এগুলাকে ধরে নিছি। তো কস আলফা বা কস থিটা, যেহেতু কি এখানে আলফা আছে, তো আলফা থাকার কারণে আমরা হচ্ছে কস আলফা আমরা হচ্ছে নির্ণয় করব। তো প্রথমটা কি হবে, এখন এই যে দেখেন প্রথমটা কি, তা এই আলফাটা কিসের জন্য ইয়া করছে বলেন তো, OG কর্ণের জন্য আলফা কোনটা না, তাহলে OG কর্ণের জন্য OG কর্ণের যে দিক কোসাইন আমরা নির্ণয় করছি, এখান থেকে কস আলফা কি আমরা নির্ণয় করব। তাহলে প্রথমটাকে এটাকে ধরে নিই আমরা হচ্ছে L1, এটাকে ধরে নেই সরি এটা হচ্ছে কি M1 L1, এটা কি N1, ঠিক আছে। একইভাবে এটাকেও ধরে নেব, এই যখন AD নিব তখন L1, এটা হচ্ছে M1, এটা কি N1, একইভাবে সবগুলাই নিব। তো একটা বুঝাই দিলে সবগুলাই পারবেন। তো প্রথমটা দেখেন, তাহলে কি বললাম L × L1 বা L2 যেটাই ধরি আর কি, মানে দুইটাই এল। তো প্রথমটার জন্য কি এল, আর আমরা সূত্র কি জানি, প্রথমে L × কি L/L1, তো এটাকে আমরা ধরে নিয়েছি 1/√3 L1, তাহলে L × কি 1/√3 প্লাস, এরপরে কি ছিল M × M ছিল না, তো M এর জন্য কি পাইছি আমরা এখানে OG কর্ণের দিক কোসাইন 1/√3, এই জন্য M × কি 1/√3। একইভাবে N, তাহলে N × কি 1/√3। এখন সবগুলোর ক্ষেত্রে দেখেন 1/√3 আছে, তো সবগুলা থেকে আমরা 1/√3টাকে কমন নিতে পারি, নিলে কি হবে এই যে যেগুলো থাকবে এল থাকবে এম থাকবে এন থাকবে, সবগুলো যোগ আকারে আমরা এখানে লিখে নিয়েছি। আশা করি বুঝতে পারছেন, এই একটা বুঝলে বাকি সবগুলাই পারবেন এখন, ঠিক আছে। এডি কর্ণটাও একই ভাবে। তো এডি কর্ণটা কিসের জন্য উৎপন্ন হয়েছে, এডি কর্ণের জন্য হচ্ছে কোণ উৎপন্ন হয়েছে কি বিটা কোণ, তাহলে কস বিটা ইকুয়াল এই যে L × কি L1, তাহলে আমাদের হচ্ছে এই যে এখানে মাইনাস কি 1/√3 ছিল, -1/√3, তারপর এম এর সাথে এইটা এন এর সাথে এইটা। একইভাবে CF এরটা আমরা করবো এভাবে, ঠিক আছে। একইভাবে কি EB, এটা কি কি কোণ উৎপন্ন করছে ডেল কোণ উৎপন্ন করছে, তাহলে সবগুলাই আমরা একইভাবে করে নেব, ঠিক আছে। আশা করি একটা বুঝলে সবগুলাই আপনাদের পারার কথা। তো সবগুলোর ক্ষেত্রে আমরা হচ্ছে 1/√3 1/√3 1/√3 1/√3 এটা কি কমন নিয়ে নিছি। এখন আমরা কি করব, আমাদের কিন্তু প্রশ্নে বলছে কি এটা ইকুয়াল আমাদের হচ্ছে মান নির্ণয় করতে বলছিল, ঠিক আছে। তো এইটা মানে কি বোঝাচ্ছে, যে কস স্কোয়ার আলফা, কিন্তু আমরা এখানে কি নির্ণয় করছি কস আলফার মান নির্ণয় করছি। তাহলে এখানে কি বুঝতেছি আমরা, এই সবগুলোর কি বর্গ করে যোগ করছে না, বর্গ করে কি করছে যোগ করছে। তাহলে অবশ্যই আমাদেরকে কি করতে হবে, এই সবগুলাই এই সরি আমরা তো এই পাশে মান বের করে নিচ্ছি সহজে, তো এই সবগুলাই আমরা কি করবো আবার বর্গ করে যোগ করব, এ পাশে যেটা আছে সেটা কি এ পাশে করব। তো 1/√3 একে যদি আমরা বর্গ করি, তাহলে এর মান কত আসবে 1/3 আসবে, কারণ এই বর্গ এবং হচ্ছে বর্গমূল কি কাটে যাবে, তাহলে 1 এর উপর স্কোয়ার করলে 1ই হয়, তাহলে 1/কি 3, তাই না। তাহলে
সবগুলোর ক্ষেত্রে এটা আছে, যে কারণে আমরা 1/3টাকে আগে কমন নিয়ে নিছি এবং কি বর্গ করে নিছি। নেওয়ার পর আমাদের কি এটার উপর স্কোয়ার হবে প্লাস এটার উপর স্কোয়ার হবে প্লাস এটার উপর স্কোয়ার হবে প্লাস কি এটার উপরও স্কোয়ার হবে। তাহলে আমরা সেই কাজগুলো এখন করতেছি। তাহলে দেখেন কি বললাম, এটাকে নিয়েছি আর যে মানগুলো আছে শুধু কোনো কিছুই করা হয় নাই, যেভাবে দেখাইলাম ওই মানগুলাকে বর্গ করছি আর কি যোগ করছি, ঠিক আছে। এখন আমরা ক্যালকুলেশন করব। তো ক্যালকুলেশন কিভাবে করব, এই প্রথমটা যা আছে আমরা তাই রাখে দেই এখানে। আর এটা দেখেন, এটাকে যদি এ ধরি প্লাস বি প্লাস কি সি, তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এটা সূত্র আমরা কি জানি, এ প্লাস বি প্লাস সি। এ হোল স্কোয়ারের সূত্র কি জানি আমরা, বলেন তো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c এ, তাই না? তাহলে কি এটা সূত্র, তো এই সূত্রটা আমরা সবগুলোর ক্ষেত্রে অ্যাপ্লাই করব। এটার ক্ষেত্রেও এটার ক্ষেত্রেও এটার ক্ষেত্রেও এটার ক্ষেত্রেও চারটার ক্ষেত্রে অ্যাপ্লাই করবো। অ্যাপ্লাই করলে আপনি আপনি কি মান চলে আসবে। তাহলে এ মানে কি এখানে এল, বি মানে এম, আর সি মানে কি এন। তাহলে সবগুলোর উপর আমরা কি করব, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার সূত্র আমাদের। তাহলে এ স্কোয়ার মানে কি এল, এল স্কোয়ার, বি স্কোয়ার মানে কি এম স্কোয়ার, সি স্কোয়ার মানে কি এন স্কোয়ার। ওকে, এরপর কি 2ab, তাহলে এখানে এ বি মানে কি এখানে এলটা এ আর বি মানে কি এম, তাহলে এই যে 2 L M, ঠিক আছে, এ বি। এই যে 2BC, তাহলে 2B মানে কি এখানে এম আর সি মানে কি এন, তাহলে MN। এরপর হচ্ছে কি 2CA, তাহলে CA মানে কি এই যে এন এবং কি এল, তাহলে এই যে 2LN। ওকে, একইভাবে পরেরটা, তো পরেরটার ক্ষেত্রে এখানে কিন্তু মাইনাস আছে, তো মাইনাস থাকা কিছু থাক, সবগুলা এই যে মাইনাসের উপর যদি মাইনাস এল এর উপর স্কোয়ার করলে কি হয়, এলই হয়, এল স্কোয়ার হয়। তো এই জন্য কি হবে এল স্কোয়ার, এরপরটা কি এম স্কোয়ার, এরপর কি এন স্কোয়ার। এখন কথা আছে, আমরা তো সবগুলো প্লাস দিয়ে শিখছি তাই না, এখন কি আছে মাইনাস এসছে। তো মাইনাসের জন্য কি ওই একই নিয়মই, শুধু জাস্ট এ প্লাস মাইনাসে গুণ করলে কি হবে চিহ্নটা মাইনাস আসবে। যেমন 2ab, তাহলে কি 2ab, তাহলে এ মানে কি মাইনাস এল, তাহলে মাইনাস এ আপনার প্লাসের সাথে মাইনাস গুণ করলে কি হয় আলটিমেটলি মাইনাস হয়, এই জন্য কি -2LM, এই জন্য কি হয়েছে এখানে -2LM। একই ভাবে এটা কি এবার 2BC, হ্যাঁ তাহলে বিসি হলে কি হবে এম এবং এন, তাহলে 2MN। এরপর হচ্ছে কি সিএ, সিএ মানে কি NL, তো এই সি হচ্ছে এটা আর এটা কি এ, তাহলে এই এল এর সামনে মাইনাস আছে যে কারণে এখানে আবার কি আছে মাইনাস সি। একইভাবে বাকি দুইটা আপনারা করে নেবেন এখান থেকে, ঠিক আছে। এখন দেখেন বাকি দুইটা রাখে দিলাম, এই দুইটা আপনারা নিজেরাই করবেন। এখন আমরা যদি এখানে থেকে দেখি যে অনেকগুলো কিন্তু কাটে যাবে এখান থেকে আমাদের। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে দেখেন যে এল স্কোয়ার এম স্কোয়ার এন স্কোয়ার একটা, এল স্কোয়ার এম স্কোয়ার এন স্কোয়ার এখানে একটা, দুইটা, এল স্কোয়ার এম স্কোয়ার এন স্কোয়ার তিনটা। আচ্ছা, আমাদের হচ্ছে আর একটা পদ এখানে লেখা ছাড়া পড়ে গেছে আর কি, চারটা হবে না, যে এটার জন্য একটা, জি। এটার জন্য একটা, এটার জন্য একটা, এটার জন্য একটা, চারটা হবে। তো শেষের পদটা কি লেখা হয় নাই না কোনটা লিখি না এটা দেখি, এল স্কোয়ার এম স্কোয়ার এন স্কোয়ার প্লাস, এইটা হচ্ছে শেষের পদটা লিখছি, এই যে এই পদটা লেখা হয় নাই, হ্যাঁ এই পদটা লেখা হয় নাই। তো এটা আপনারা করে নিন। তো করে নিলে কি দেখবেন এখান থেকে, দেখবেন যে হচ্ছে এই যে সবগুলাই কাটে যাবে। এই যে 2LM আছে না, এখান থেকে 2LM কাটে যাবে, এই যে এখানে মাইনাস আছে এখানে কি আছে প্লাস আছে, এই যে 2MN আছে প্লাস আছে, আর এই যে 2MN কি আছে মাইনাস আছে। এভাবে সবগুলাই কাটে যাবে, এই যে মাঝখানের এই পদটা শুধু ছাড়া পড়ে গেছে, এটা আপনারা নিজেরা একটু করে নেন, ঠিক আছে। তাহলে করে নিলে সবগুলাই কাটে চলে যাবে, কিন্তু শুধু কি এল স্কোয়ার এম স্কোয়ার এন স্কোয়ার এগুলো হচ্ছে চারটা থাকবে। তো চারটা এল স্কোয়ার, তারপর হচ্ছে চারটা এম স্কোয়ার থাকবে, চারটা এন স্কোয়ার থাকবে, এই পদগুলো এখানে লেখা হয়েছে 4L স্কোয়ার প্লাস 4M স্কোয়ার প্লাস 4N স্কোয়ার। ওকে, তো আবার আমরা এখান থেকে যদি এই যে ফোরটাকে কমন নেই, কমন নিলে কি হবে এই ফোরটা এখানে চলে আসবে গুণ অবস্থায়, মানে 1/3। এখন এখান থেকে যদি ফোরটাকে কমন নেই তাহলে ফোরটা এখানে আসবে না, এই ফোরটা মানে কি উপরের সাথে গুণ, এই জন্য কি 4/3 এল স্কোয়ার এম স্কোয়ার এন স্কোয়ার। এখন আমরা প্রথমে থিওরেম 3 প্রমাণ করছিলাম যে এল স্কোয়ার এম স্কোয়ার এন স্কোয়ার ইকুয়াল কি লেখা যায় 1 লেখা যায়। আমি এখানে সাইড নোট করে দিছি যে এটার মান কি 1, তাহলে 1 এর সাথে যদি 4/3 গুণ করি তাহলে কি হয় 4/3 হয়। তাহলে আমাদের এক নাম্বারটা কিন্তু প্রমাণ চলে আসছে, এটা আমাদেরকে প্রমাণ করতে বলছিল। এই যে প্রশ্নটা যদি একটু দেখেন,
তাহলে কি হবে, এই যে 4/3। এখন আমরা এটা প্রমাণ করব, নেক্সটটা প্রমাণ করব। এটা প্রমাণ করলাম 4/3। এখন এটা আমরা প্রমাণ করব যে 8/3। একবার খুবই সহজ, শুধু জাস্ট আমরা এই যে মান তো পাইলাম, মানটা শুধু জাস্ট বসাই দিব। সূত্র ত্রিকোণমিতির, যে সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার গামা প্লাস সাইন স্কোয়ার ডেল, এটার মান আমাদেরকে এটা নির্ণয় করতে বলছে, ঠিক আছে। তো দেখেন এই যে সাইন থিটা বা সাইন আলফা ইকুয়াল সাইন থিটা কি জানি, সাইন থিটা ইকুয়াল আমরা জানি 1 - cos থিটা। তো যেহেতু স্কোয়ার আছে এই জন্য কি 1 - cos স্কোয়ার, এর থিটার পরিবর্তে আলফা আছে এই জন্য আলফা। একইভাবে এটাও 1 - cos স্কোয়ার বিটা, এটাকে 1 - cos স্কোয়ার গামা, এটাকে কি 1 - cos স্কোয়ার ডেল লেখা যায়। এখন আমরা এখান থেকে দেখেন এই যে 1 1 1 1 কয় হলো, 4 হলো, এই জন্য 4। এখান থেকে মাইনাসটাকে যদি আমরা কমন নেই তাহলে কি হবে, কস স্কোয়ার আলফা, এই মাইনাসটাকে কমন নিলে প্লাস কস স্কোয়ার বিটা, এই মাইনাসটাকে কমন নিছি তাহলে কি হবে প্লাস কস স্কোয়ার গামা, এখানে কি এই মাইনাসটা সামনে কমন নিয়ে নিছি কস স্কোয়ার ডেল। এখন এইটার মান তো আমরা হচ্ছে কি পাইলাম, একটু আগে কি প্রমাণ করলাম না, কি প্রমাণ করলাম, 4/3। তো এখান থেকে থ্রি কি যাবে, লসাগু যাবে। লসাগু গেলে এটা মনে মনে কি আছে, 1 আছে, 1-এর সাথে এটা গুণ ভাগ করলে কি হয়, 3 হয়, 3-এর সাথে 4 গুণ করলে কত হয়, 12 হয়। মাইনাস মাইনাস 3-এর সাথে এটা ভাগ করলে 1 হয়, 1-এর সাথে 4 গুণ করলে কি হয়, 4 হয়। তাহলে 4 থেকে 12 বাদ দিলে কত হয়, 8 হয়। তাহলে 8/3 কি 3 আমাদের প্রমাণ চলে আসছে। আশা করি বুঝতে পারছেন। তো না বোঝার কিছুই নাই, খুবই সহজ অঙ্ক। এরপর হচ্ছে নেক্সট আমরা আরেকটা অঙ্ক দেখবো। নেক্সট ক্লাসে সবাই থাকবেন, চ্যাপ্টার 7 হবে, একদিনে শেষ হবে চ্যাপ্টার 7। চ্যাপ্টার 7 থেকে খুব বেশি প্রশ্ন হয় ভাই না। এই 2 নাম্বার ম্যাথটা দিলে আমরা প্রথম থেকে করে আসবো, তাই তো? হ্যাঁ, প্রথমটা না করলে তো আপনার হচ্ছে 2 নাম্বারটা করতে পারবেন না, আর 2 নাম্বারটা দিবেও না আর কি ওইভাবে। আর 2 নাম্বারটা যদি দেয় তাহলে ওইভাবে করে আসতে হবে প্রথম থেকে। ওকে, দেখেন ছোট্ট একটা অঙ্ক। টু ব্যাসার্ধ বিশিষ্ট যে সমবৃত্ত, কি বৃত্ত, সমবৃত্ত, ভূমির সিলিন্ডারের অক্ষ 1 2 3 বিন্দু দেয়া যায় এবং অক্ষের দিক অনুপাত 2 - 3 6, তাহার সমীকরণ নির্ণয় করো। আমাদেরকে একটা সমীকরণ নির্ণয় করতে হবে। তো দেখেন সমীকরণ আমরা নির্ণয় করব। মনে করি সিলিন্ডারের অক্ষ হচ্ছে কি, এই যে এখান থেকে এটা মনে করে যে সিলিন্ডারের অক্ষ হচ্ছে এ থেকে বি, যাহা বি বিন্দুগামী, যাহা কি এই বি বিন্দুগামী, এই পুরো অক্ষটা কি বি বিন্দুগামী। এবং এই যে বি এর মান এখানে দেওয়া আছে কিন্তু প্রশ্নে, এই যে এই বিন্দু সিলিন্ডার কি অক্ষটা এই বিন্দু দিয়ে যায়, ঠিক আছে। তাহলে এই এ বি অক্ষটা কি এই বিন্দু দিয়ে যায়, মানে কি এই বি বিন্দুটা মান কি 1 2 3, ঠিক আছে, বিন্দু দিয়া যায়। তাহলে যাহা কি বি বিন্দুগামী এবং অক্ষের দিক অনুপাত 2 - 3, 6। এই যে এ বি যে অক্ষ, ঠিক আছে, এই অক্ষটার দিক অনুপাত কি 2 - 3, 6, এটা হচ্ছে কি দিক অনুপাত। তো এটা আমরা লিখে নিলাম। এখন এই দিক অনুপাত দেওয়া থাকলে আমরা একটু আগে দেখলাম কি দিক কোসাইন নির্ণয় করা সহজ। তো দিক কোসাইন নির্ণয় কিভাবে করতে হয় আবার বলি একটু, যে এই যে কি এটা যেটা থাকবে এটা প্রথমটার জন্য কি এটা আমরা লিখবো, 10 মিনিটের মধ্যে কাটা যাবে, সমস্যা নেই, আমরা 10 মিনিটে শেষ করে দিব। রুট ওভার কি সবগুলার উপর বর্গ, এরপর যোগ। তাহলে 2-এর উপর বর্গ করলে কত হয়, 4 হয়। এরপর হচ্ছে 3-এর যদি বর্গ করি তাহলে কত হবে, 9 হবে। 6-এর বর্গ করলে কত হবে, 36 হবে। সবগুলাকে যোগ করলে আমাদের কত হবে, 49 হবে। এই যে 36 আর 4 যোগ করলে 40, আর কি 9 যোগ করলে কত, 49। 49-কে বর্গ করলে কত হয়, 7 হয়। এই যে 7, ঠিক আছে, আর উপরে কি 2। একই ভাবে এই যে -3 নিব, আর নিচেরটা কি 7টা, তো প্রথমটা একটা করে নিলে সবগুলো একই, এই যে -3, এরপরে কি 6, ঠিক আছে। এভাবে এই মানটা আসছে। তাহলে দিক কোসাইন তো আমরা জানি কিভাবে নির্ণয় করতে হয়, আর দিক কোসাইনকে কি দ্বারা প্রকাশ করা হয়, LM দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখন দেখেন আমাদেরকে প্রশ্নে কি বলছিল বলেন তো, প্রশ্নে বলছিল যে সমবৃত্ত, এই যে এখানে দেখেন যদিও বৃত্ত হয় না এটা এরকম করে সুন্দর করে, এই দুইটা কি বৃত্তটা সমান। এই সমবৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে কি 2, এই বৃত্তের অর্ধেক কি ব্যাসার্ধ না। তো এইটা আবার কি এই পর্যন্ত গেছে, তাহলে এখান থেকে এটার কি দূরত্বটা কি, এখান থেকে এটার দূরত্ব, এখান থেকে এই এটার দূরত্ব কি 2। তো এইটাকে তো আমরা এটা টানছি আবার, তার মানে এই যে এ থেকে পি এর দূরত্বটা কি হবে
টু হবে, ঠিক আছে। তাহলে পি এ ইকুয়াল আমরা কি লিখতে পারবো, টু লিখতে পারবো। এই জন্য এখানে লেখা হয়েছে কি পি এ ইকুয়াল টু। তাহলে পি এ ইকুয়াল টু, যেখানে সিলিন্ডারের উপরস্থ যে কোনো বিন্দু, এই যে এই বিন্দুটার স্থানাঙ্ক আমরা ধরে নিলাম যে কি এক্স কমা ওয়াই কমা জেড, ঠিক আছে। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কি ধরলাম, এক্স কমা ওয়াই কমা জেড। এখন এ থেকে বি, এই এ থেকে বি এর আমাদের হচ্ছে দিক কোসাইন আমরা কি নির্ণয় করলাম, এ থেকে বি এর, এই এ থেকে বি এর দিক অনুপাত এটা না, 2, -3, 6, এটার জন্যই তো কি আমরা এই যে এই দিক কোসাইন নির্ণয় করলাম। তাহলে আমরা লিখতে পারি যে কি, যে এখন এ বি ইকুয়াল, এই যে দিক কোসাইনের যে মানটা, এই দিক কোসাইন বিশিষ্ট সরলরেখার কি লিখবো, সরলরেখার উপর পি বি, এই যে পি থেকে বি এর লম্ব অভিক্ষেপ। তো এখানে কি ছিল, এক্স কমা ওয়াই কমা জেড, এটা যদি স্থানাঙ্ক হয়, তাহলে এই পি থেকে বি এর লম্ব অভিক্ষেপটা কি হবে, দিক কোসাইন বিশিষ্ট। মনে রাখেন এটা এইভাবে করতে হয়, যে এই যে প্রথমটা যেটা থাকবে, এটা প্রথমটা তো নিলেন, তো এই এক্স মাইনাস x1, প্রথম যে মানটা দেওয়া আছে এইটা, ঠিক আছে। এরপর এখানে কি আছে, -3/7, এই জন্য কি -3/7, এরপর y এর সাথে কি পরেরটার মান বিয়োগ হবে, প্লাস, এরপরে কি এই যে এখানে মান কি আছে, প্লাস আছে, যে কারণে এখানে কিন্তু প্লাস। এখানে যদি মান প্লাস থাকতো তাহলে কি হইতো, এটাও প্লাস হইতো, ঠিক আছে। এরপর কি z-3, z-3, এই মানটা আমরা লিখে নিলাম। তাহলে পি বি এর লম্ব অভিক্ষেপ কি, এই মানটা, ঠিক আছে। কিসের জন্য, এই যে এ বি দিক কোসাইনের জন্য। এখন দেখেন আমাদের যে এখানে ত্রিভুজ আছে, ত্রিভুজ হচ্ছে না এটা একটা, এখান থেকে এটা এটা এটা, এই ত্রিভুজের অতিভুজ কি পিবি, তাই না। তাহলে আমরা কি সূত্র জানি একটা, কি সূত্র জানি, যে ভূমির স্কোয়ার ইকুয়াল, ও সরি, অতিভুজ স্কোয়ার ইকুয়াল কি ভূমির উপর স্কোয়ার লম্বের উপর স্কোয়ার। তাহলে এই জন্য আমরা এখানে কি লিখে নিয়েছি, যে পি বি স্কোয়ার ইকুয়াল এ বি স্কোয়ার প্লাস পি এ স্কোয়ার। এখানে দেখেন যে এখানে এ বিটা কি, এ বিটা ভূমি, আর পি এটা কি এপি বা পি এ, এটা হচ্ছে কি লম্ব। এ বিটা ভূমি, পি এটা কি লম্ব, আর পি বিটা কি অতিভুজ। তাহলে অতিভুজ স্কোয়ার ইকুয়াল কি লিখতে পারবো, এ বি স্কোয়ার প্লাস পি এ স্কোয়ার বাই এপি স্কোয়ার। তো এই সূত্রটা আমরা শুধু এখানে লিখে নিছি, লিখে নেওয়ার পরে এখন আমরা মান বসাবো। এখন দেখেন এই যে পি বি স্কোয়ার, এই পি বি স্কোয়ার মানে কি, এই যে পি থেকে বি, ঠিক আছে, পি থেকে বি এর দূরত্ব। তাহলে এটা কি ছিল, এক্স কমা ওয়াই কমা জেড, এটা থেকে এটার কি দূরত্ব। তাহলে এক্স মাইনাস এই যে প্রথমটা, এটার উপর কি হবে বর্গ হবে, প্লাস, এরপর হচ্ছে ওয়াই মাইনাস টু, এটার উপর বর্গ হবে, প্লাস জেড মাইনাস কি থ্রি, এখানে যে মানটা দেওয়া থাকবে ওই মান, আর এই দুইটার মানের কি বিয়োগটা হচ্ছে এর দূরত্ব স্থানাঙ্ক। তাহলে জেড মাইনাস কি থ্রি, এভাবে বর্গ। তাহলে আমরা সেটা এখানে লিখে নিলাম, পিবি লম্বটা ছিল লম্ব দূরত্ব, তো উপর ওইটার উপর কি ছিল স্কোয়ার ছিল, যে কারণে এখানে কি দেওয়া হয়েছে স্কোয়ার দেওয়া হয়েছে। তাহলে x-x1, এরপর হচ্ছে কি x-x1 ওয়াই মাইনাস, আচ্ছা সরি, এক্স মাইনাস এখন ওয়ান ওয়াই মাইনাস অতিভুজের টু জায়গায় এই তিনটেই বসাবো, জি। অতিভুজের জায়গায় তিনটেই বসাবো। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে এই যে পি বি, এটা হচ্ছে কি স্থানাঙ্ক না, পি থেকে বি এর দূরত্ব, এই জন্য কি হ্যাঁ অতিভুজ। স্থানাঙ্ক থেকে আমরা এই সম্পর্কটা বের করতেছি। তাহলে মানটা আমরা বসাই নিলাম। এরপর আমাদের দেখেন এ বি, তাহলে এ বি আমরা আবার এ বির জন্য দিক কোসাইনটা কি পাইছি আমরা এখানে, মানটা এ বির জন্য এই যে পি বি এর লম্ব অভিক্ষেপ পাইছি। তো এটা আমরা লিখতে হবে। তো এখান থেকে দেখেন এই যে এখানেও সেভেন আছে, এখানেও সেভেন আছে, এখানেও কি আছে সেভেন আছে। তো আমরা যদি লসাগু করি কি সেভেন, তাহলে এখান থেকে কি হবে 2 × x-1, এবার হচ্ছে -3 এই যে সেভেন তো এখানে চলে আসছে, তাহলে ওয়াই মাইনাস কি টু, এখানকার সেভেন যদি চলে আসে তাহলে +6 কি z-3। এই জন্য এটা কি এখানে হয়েছে যে 2 × x-1 -3 × y-2 +6 × z-3। এরপর আমাদের এই যে বর্গ ছিল, বর্গ, আর এই যে কি
7 7। এরপর আমাদের কি আছে, এখানে আছে পি এ। তো পি এটা কি বলেন তো? পি এটাই যে এখানে দেখাইলাম না, পি এটা হচ্ছে কি এই সমবৃত্তের ব্যাসার্ধ। ব্যাসার্ধ কত ছিল আমাদের? 2 ছিল। তাহলে পি এর উপর স্কোয়ার, পি এর উপর স্কোয়ার মানে কি 2 এর উপর স্কোয়ার, 2 কে স্কোয়ার করলে কত হয়? 4 হয়। তো এই 4টা আমরা কি লিখছি এখানে, এই যে পি এর উপর স্কোয়ার মানে কি পি এর উপর স্কোয়ার, পি এর মান 2, তাহলে 2 এর উপর স্কোয়ার করলে হয় কত? 4। ঠিক আছে, আশা করি এই পর্যন্ত কারো কোনো সমস্যা নেই। এখন দেখেন বাকি সম্পূর্ণটাই ক্যালকুলেশন, ক্যালকুলেশনটা অনেক জটিল, এই জন্য আমি অনেকগুলো লাইন আপনাদেরকে করে দেখিয়েছি আর কি। তো নোটটা দিয়ে দিলে আপনারা অবশ্য সহজেই করতে পারবেন। খুব সহজ ভাবে আমি আপনাদেরকে নোট করে দিয়েছি। যদি ক্যালকুলেশনটা কাটে, এই ভিডিওটা কাটে যায়, তাহলে আর জয়েন হওয়ার দরকার নাই, নোটটা দিয়ে দিচ্ছি, নোটটা দেখলেই বুঝতে পারবেন। ঠিক আছে, শুধু জাস্ট সূত্র আর যোগ বিয়োগের কাজ। তারপরও একটু রিভিউ করে দেই। তাহলে এই পর্যন্ত যা আছে তাই থাকবে। এই প্লাস ফোরটাকে ভাইয়া, জি 40 নাম্বার ম্যাথটা কি লাগবে না ওটা? লাগবে না, লাগলে পরে করে দেব, আসে না। আচ্ছা আচ্ছা। দেখেন এখানে এই ফোরটাকে শুধু এই পাশে নিয়ে আসছে, ঠিক আছে। আর এই যে 7-এর উপর বর্গ করলে কত হয়? 49 হয়। তো এই 49টা আমরা বের করে নিয়ে আসছি, 7টাকে বের করে নিয়ে আসছি। তাহলে এটা ভাগ ছিল না, ভাগ থাকার কারণে কি হবে? 7-এর উপর স্কোয়ার করলে 49 হয়। তাহলে এই জন্য এটাকে কি লিখছি? 1/49। এরপরে এই যে এটা আছে না, 2 এর সাথে এটা গুণ আছে, গুণ করে দিছি। এটা গুণ আছে, গুণ করে দিছি, এটা কি গুণ করে দিছি। তাহলে 2x, এরপর 2 এর সাথে 2 গুণ করলে কি 2 হয়। তারপরে 3y, এরপরে কি মানে এই জাস্ট এই জায়গাটা গুণ করে দিছি, এর কি বর্গ আছে, বর্গ। এরপরে দেখেন এই 1/49 আছে, এই 49টাকে যদি আমরা এই পাশে পার করে দিই তাহলে কি হবে? ভাগ আছে, গুণ হবে, গুণ। আর এটা যা আছে এটা সেকেন্ড ব্র্যাকেট হবে এখানে। ঠিক আছে, এটা একটা সেকেন্ড ব্র্যাকেট হবে, সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে নিয়েন। তাহলে এই পাশে যা আছে তাই থাকলো। আর এই পাশে এখান থেকে ক্যালকুলেশন করলে 2x, 3y, 6z, আর এখানে দেখেন -2 -18, তাহলে 18 আর 2 কত হয়? 20, 20 থেকে 6 বাদ দিলে কত? 14। ঠিক আছে, এরপরে দেখেন এই যে এই দুইটাকে আমরা এ ধরবো, এই দুইটাকে আমরা বি ধরবো। তাহলে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করবো। এই পাশটা যা আছে এই করে দেওয়া আছে আর কি। এখানেও এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র, এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র, এ মাইনাস বি হোল সূত্র অ্যাপ্লাই করা হয়েছে। মানগুলো এটা পাবেন, বিস্তারিত করে দেওয়া আছে। আর এই পাশে কি বললাম, এটাকে এ এটাকে বি ধরবেন, ধরে কি করবেন, করলে আমরা এইভাবে মানগুলা পাবো। ঠিক আছে, সূত্র বসাই দিয়েছি, ক্যালকুলেশন সব করে দিয়েছি, নোটটা দেখলে বুঝতে পারবেন। আমাদের লাইফটা এখন শেষ হয়ে যাবে। তো কাটে যাওয়ার এগুলা এই পর্যন্ত আপনারা করতে পারবেন। এরপর হচ্ছে এই পাশে যদি ক্যালকুলেশন করেন, যেমন এই যে 4x², এখানে কি আছে? 49x²। তাহলে এটাকে যদি এই পাশে নিয়ে আসেন তাহলে কি হবে? মাইনাস হবে না? তাহলে মাইনাস হলে কি হবে? 45x²। আর এখানে কি আছে? 49y² আছে। এখানে আমাদের 9y² আছে। তাহলে 49 থেকে 9 যদি বাদ দেয় তাহলে কত হবে? 40 হবে। এরপর 49z² আছে, আমাদের 36z² আছে। তাহলে 36 থেকে 49 বাদ দিলে কত হয়? 13 হয়।